তীব্র গ্যাস সংকটে রাজধানী সহ দেশের অনেক জায়গা দিনে 120 কোটি ঘনফুট পর্যন্ত ঘাটতি, ফের দাম বাড়লে উৎপাদন ব্যাহত হবার শঙ্কা। গ্যাস পাচ্ছি না, সরকারকে 1080 টাকা বিল দিচ্ছি। এখন যদি গ্যাসের সিরিয়াল দেই তাহলে মনে করেন 2 ঘন্টার সময় 1.5 ঘন্টার সময় যাবে। দ্রুত নির্বাচন হলে জনগণের শক্তি বাড়বে, দূর হবে সংকট, বললেন মির্জা ফখরুল। এবি পার্টির প্রথম কাউন্সিলের সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। শিগগিরই নির্বাচনী রোডম্যাপ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত, সিলেটে সিইসি। চট্টগ্রাম ইপিজেডে পোশাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত 30। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী 2টি কারখানা বন্ধ ঘোষণা। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তন্ময় কুমার রায়। রাজধানী সহ সারা দেশে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে ফিলিং স্টেশনে, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। এরই মধ্যে শিল্প খাতে গ্যাসের দাম 2.5 গুণ বাড়াতে চায় সরকার। সংশ্লিষ্টরা বলছে দাম বাড়ালেও সরবরাহ বাড়ার সম্ভাবনা নেই। এতে শিল্প খাতে নতুন চ্যালেঞ্জ তৈরির পাশাপাশি প্রভাব পড়বে বাজারে। বিস্তারিত দেখুন দেলোয়ার দোলনের প্রতিবেদনে। কলেজ শিক্ষিকা রহিমা বেগম এক যুগেরও বেশি সময় বসবাস মিরপুরের পল্লবী এলাকায়। তৈরি করছেন 4 সদস্যর পরিবারের দুপুরের খাবার। লাইনের গ্যাস থাকার পরও চুলায় জ্বলছে না আগুন, যে কারণে রান্নারে ভিন্ন ব্যবস্থা। আগে যেমন মাঝে মধ্যে কিছুটা থাকতো, যেমন সকাল 7টার দিকে আমরা রান্না করতে পারতাম 7টার আগে হলে, তো এখন দেখা যাচ্ছে যে 5টার পরে হলে আমরা রান্না করতে পারি না, ভোর 5টা বলছি। শুধু পরিবারটি নয়, পল্লবীর অধিকাংশ বাসিন্দার অভিযোগ একই। এলাকাটিতে সারা বছরই লেগে থাকে তীব্র গ্যাস সংকট। দীর্ঘদিন এখানেই থাকে, ইদানিং এসে আরো বেশি প্রকট টাকা ধারণ করছে গ্যাস। রাত 12টার পরে একটা আসে টুকটাক এইগুলা দিয়ে কোনো কাজ হয় না, আর সারাদিন ধরেন যে না খেয়ে দিন যায়। গ্যাস পাচ্ছি না, সরকারকে 1080 টাকা বিল দিচ্ছি। আবার প্রতিটা সিলিন্ডার 1500 টাকা দিয়ে কিনতেছি। এমন অবস্থার প্রায়শই সাক্ষী হতে হয় এলাকার খাবারের হোটেলগুলোকে। গ্যাস থাকে না, এই জন্য আমগানের চাপটা বেশি পড়ে। তখন দেখা গেছে যে আমার ঘরেতে বেশি হলো পার্সেল, ভাত লাগবে, তরকারি লাগবে, গ্যাস থাকে না, এই জন্য আসে দাঁড়ায় থাকে। এদিকে শীতের শুরু থেকে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে নগরীর ফিলিং স্টেশনে। দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না গ্যাস। এখন যদি গ্যাসের সিরিয়াল দেই তাহলে মনে করেন 2 ঘন্টার সময় 1.5 ঘন্টার সময় যাবে। 3-4বার গ্যাস লইলে আমরা সময় কি পাবো? গাড়িতে গ্যাস দিতে লাগলেও অনেক টাইমে গ্যাস যাইতে চায় না, এরকম হয়। অনেকক্ষণ পার হওয়ার পরে যেই পরিমাণে গ্যাস পাই, এতে আসলে আমাদের যে সময়টা যায় এটা অনেকটা পণ্ডশ্রমের মতো অবস্থা। তিতাস কর্তৃপক্ষ বলছে মাতারবাড়ির মহেশখালীতে একটি ভাসমান রিগ্যাসিফিকেশন ইউনিট বন্ধ থাকায় গ্যাস সংকট বেড়েছে। তিতাসের জন্য অ্যালোকেট করা এতখানি, এখান থেকে আমি বিদ্যুতে দিব কতখানি, সারে দিব কতখানি, ডোমেস্টিকে দিব কতখানি, শিল্পতে দিব কতখানি, এগুলো ভাগ করা আছে। তো ওই অ্যালোকেশন অনুযায়ী আমি যতটুকু পাচ্ছি সেই অনুযায়ী দিতে গিয়ে কিছু তো গ্যাসের চাপজনিত সমস্যার কারণে সব জায়গায় গ্যাস পাচ্ছে না। এ হাহাকার শুধু বাসাবাড়িতে নয়, শিল্প কলকারখানার ঘুরছে না চাকা। ক্রেতা ধরে রাখতে ভর্তুকি দিয়ে বিকল্প ব্যবস্থায় কারখানা চালু রাখছেন শিল্প মালিকরা। এর মধ্যে শিল্প খাতে গ্যাসের দাম 2.5 গুণ বাড়াতে চায় সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে নিরবিচ্ছিন্ন সরবরাহের কথা বলে দাম 150% বেশি বাড়ানো হলেও গ্যাস পায়নি শিল্প খাত। সংশ্লিষ্টরা বলছেন দেশীয় গ্যাসের উৎপাদন ক্রমেই কমছে। আগামী 2 বছরেও নতুন টার্মিনাল চালুর সম্ভাবনা নেই। আমার গ্যাসের উৎস অনুসন্ধান হয়নি। এখনও যদি ভোলার গ্যাস এবং সাতক ইস্টের গ্যাসটাই যদি শুধু কাজে লাগানো হয়, তাহলেও 5 বছরের জ্বালানি নিরাপত্তা অর্থাৎ গ্যাসের চাহিদা কমে যায়, পূরণ করা সম্ভব।
বর্তমানে দেশে গ্যাসের দিনের অনুমোদিত লোড 535 কোটি ঘনফুট। এর বিপরীতে দিনে 380 থেকে 400 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ সরবরাহ করা হয় 280 থেকে 300 কোটি ঘনফুট গ্যাস। এতে ঘাটতি থাকছে দিনে 100 থেকে 120 কোটি ঘনফুট। পেট্রোবাংলার প্রস্তাবে সবচেয়ে বেশি বিপাকে পড়বে নতুন শিল্প কারখানা। এছাড়া তৈরি পোশাক ও বস্ত্র খাতের কারখানার খরচ বাড়বে, দাম বাড়বে বেকারি সহ বেশ কিছু পণ্যের, বাধাগ্রস্ত হবে নতুন বিনিয়োগ। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। গ্যাস সংকটে চরম দুর্ভোগে কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রায় 5 লাখ গ্রাহক। আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে সর্বত্রই একই ভোগান্তি। বিশেষ করে কুমিল্লা নগরী ও আশপাশের এলাকাগুলোতে এই সংকট তীব্র আকার ধারণ করেছে। 30 বছর আগে স্থাপিত পাইপলাইনে বর্তমান চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে না পারায় তৈরি হয়েছে এই সংকট। এছাড়া চাহিদা অনুযায়ী গ্যাসের উৎপাদন হচ্ছে না বলেও জানিয়েছেন বাখরাবাদ কর্তৃপক্ষ। মাসুদ আলমের প্রতিবেদন, ছবিতে ছিলেন বাসির আহমেদ। কুমিল্লা নগরী সহ আশপাশের এলাকায় তীব্র গ্যাস সংকট। ভোর থেকে রাত অবধি বেশিরভাগ এলাকায় চুলায় জ্বলছে না আগুন। গেল 1 মাস ধরে কুমিল্লা নগরীর নূরপুর, সংরাইশ, চকবাজার, চাঁদপুর, শুভপুর সহ বেশিরভাগ এলাকায় গ্যাসের এই সংকট চরমে। রান্নার সময় গ্যাস না থাকায় সিলিন্ডার গ্যাস আর মাটির চুলায় রান্না করতে বাধ্য হচ্ছেন গৃহিণীরা। একই অবস্থা হোটেল রেস্তোরাঁগুলোতেও। সেখানেও গ্যাসের সংকট তৈরি হওয়ায় লোকসানে ব্যবসায়ীরা। গ্যাসে রান্নতে পারি না, গরম হোক শীত হোক। আমরা রাতের 5টার সময় গ্যাস, যা রাতের 12টার সময় গ্যাস। আমরা রান্ধতে পারি কোনো খাইতে পারি না, গ্যাস বিল ঠিকই দিই। এই লাকড়ি দিয়ে রান্না করতেছি, এদিকে খুঁজে আনি, এদিকে গাছ কাটে আনি, এইভাবে আর কি রান্না করতেছি। আমাদের কষ্ট হয়। 4টার সময় শুরু করে ফাঁক করনে, এরপরে রান্না বাড়ি করে সেটাতে তাড়াতাড়ি করে এই ফালাইরা আর কি। সকালবেলা আমাদের সবজি, ডাউল, বিরিয়ানি, সোপা, এটা ফাঁক করে দিও পরোটা। তো স্পিড কমে যায়, স্পিড কমার কারণে কাস্টমার থাকে, পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই দিতে পারি না আমরা। এদিকে কুমিল্লার বিসিক শিল্পনগরী, ইপিজেড সহ জেলার ছোট বড় বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদনে পড়েছে নেতিবাচক প্রভাব। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প খাতের 5 লক্ষাধিক গ্রাহক একই ভোগান্তিতে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ বলছে, কুমিল্লা সহ 6 জেলায় আবাসিক, সিএনজি ফিলিং স্টেশন, বিসিক শিল্পনগরী, ইপিজেড, সার কারখানা, ছোট বড় শিল্প প্রতিষ্ঠান ও বিদ্যুৎ স্টেশন কেন্দ্র সহ বিভিন্ন খাতের গ্রাহক রয়েছে। দিন দিন গ্যাসের চাহিদা বাড়লেও উৎপাদন বাড়ছে না। সরবরাহের ঘাটতির কারণেই হয়তো বা কিছু কিছু জায়গায়, বিশেষ করে ডাউন স্ট্রিমে হয়তো বা স্বল্পচাপ পরিস্থিতি বিরাজ করে। আর শীতকালে বেশি হয়, আপনি জানেন পাইপলাইনে হাইড্রেন্টের বিষয় হয়। জায়গার সহায়তা একটা করতে চাচ্ছি যে পাইলট তারা একটু করে দেখবে যে কোন জায়গাটায় আমাদের আসলে রিহ্যাব করা দরকার পাইপলাইন। সেই পরিকল্পনা রয়েছে, আমাদের গ্রাজুয়ালি একটা রিহ্যাব করবো, যেহেতু বাজেটের বিষয় তো রয়েছে। গ্যাসের সংকট নিরসনে বিভিন্ন সময় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং পাইপলাইন অপসারণেও কমছে না অপরাধীদের দৌরাত্ম্য। মাসুদ আলম, এখন, কুমিল্লা। নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা করা হচ্ছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুত নির্বাচন হলে জনগণের শক্তি বাড়বে। নির্বাচনের পরে জাতীয় ঐক্যের সরকার গঠনের সুযোগ আছে বলেও মনে করেন তিনি। এবি পার্টির প্রথম কাউন্সিলে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এদিন কাউন্সিলরদের ভোটে দলটির চেয়ারম্যান নির্বাচিত হন মুজিবুর রহমান মঞ্জু। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। জন আকাঙ্ক্ষার বাংলাদেশের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক গুণগত পরিবর্তনের লক্ষ্যে প্রতিষ্ঠার 4 বছর পর নেতৃত্ব নির্বাচনের আয়োজন আমার বাংলাদেশ পার্টির। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যমণি ছিল জুলাই বিপ্লবের শহীদ ও আহত পরিবারের সদস্যরা। নতুন বাংলাদেশের সারথীদের কণ্ঠে শোনা গেল আওয়ামী লীগের বিচার ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। সুশৃঙ্খল এই আয়োজনে অতিথি হয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। অতিথির বক্তব্যে রাজনৈতিক নেতারা কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তব্যে উঠে আসে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রসঙ্গ। অর্থনীতির বড় বড় সংজ্ঞা বোঝে, কিন্তু অর্থনীতিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার হিসাব বিকাশ সেটা ভুলে যাবে। দৈনন্দিন জীবনে মানুষ বড় কষ্টে আছে। এই পরিস্থিতি চললে মানুষ সংস্কারেও আর আস্থা রাখবে না। দ্রব্যমূল্য কি সমস্ত ইউটিলিটি, গ্যাস, বিদ্যুৎ সহ, পানি সহ অন্যান্য কিছুর দাম সব কিছু এমনভাবে বৃদ্ধি করা হচ্ছে
যাতে মনে হচ্ছে আমরা পুরনো ধারাবাহিকতায় আছি, আবারও সমস্ত কিছুর দায় ওই সাধারণ মানুষের ঘাড়ে চাপবে। পুরাতন যে সিস্টেমগুলো রয়েছে, সেই পুরাতন সিস্টেমের ঝেঁকে বসা যে ভূতগুলো রয়েছে, এস্টাবলিশমেন্টের যে জায়গাগুলো রয়েছে, সেগুলোর কারণে যদি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাধাগ্রস্ত হয়, তাহলে সেখানেও হয়তো বা ছাত্র জনতা আবার নতুন করে তাদের রক্ত দিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় ঐক্যে কিছু মানুষ ফাটল ধরানোর চেষ্টা করলেও তারা সফল হবে না। দ্রুত নির্বাচন হলে জনগণের শক্তি বাড়বে বলেও মনে করেন তিনি। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের দেশেরই কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হব আমি বিশ্বাস করি। দুদিনব্যাপী সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আগামী 3 বছরের জন্য এবি পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন মুজিবুর রহমান মঞ্জু, আর সাধারণ সম্পাদক হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বাইজিদ সাদ, এখন, ঢাকা। সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন করে পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ভোটার হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে সার্কিট হাউসে কথা জানান তিনি। এ সময় একদিনে স্থানীয় সব নির্বাচন করা সম্ভব না জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার রোডম্যাপ অনুসারে জাতীয় নির্বাচনের কাজ করছে নির্বাচন কমিশন। সেই সাথে জাতীয় পরিচয়পত্র সংশোধনে আর্থিক দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি। প্রবাসী ভোটার অন্তর্ভুক্তির বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রথম বছরে সম্ভব না হলেও পর্যায়ক্রমে সব প্রবাসীদের ভোটার তালিকায় আনা হবে। আর আমাদের ইউনিয়ন পরিষদ হচ্ছে 4,595টা। এই সবগুলো নির্বাচন একদিনে করার যে এটা একটা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয়, এটা বাস্তবায়নযোগ্য নয়। ইসি এটাকে কোনো বাস্তবায়নযোগ্য পরামর্শ বলে মনে করে না। 16ই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি, আর ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। খুব দ্রুতই একটি নির্বাচনী রোডম্যাপ আসবে, যাতে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে, একই সাথে বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাজধানীতে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ব্যাংকিং রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর দাবি করেন, দেশ থেকে অর্থ পাচার বন্ধ হয়েছে। মুন্নাফ রশিদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গেল 5 আগস্ট স্বৈরাচার পতনের পর গেল 6 মাসে রেমিটেন্স প্রবৃদ্ধি 26% বেড়েছে, যা $3 বিলিয়ন বেশি। একই সময় দেশ থেকে রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। যদিও পরিবর্তিত প্রেক্ষাপট আর রাজনৈতিক নানা হিসাব নিকাশে বৈদেশিক বিনিয়োগ নিয়ে রয়েছে চিন্তা। এ অবস্থায় সরকার বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে যখন তৎপর, তখন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে বিদেশি বিনিয়োগকারীদের। দ্রুতই নির্বাচনী রোডম্যাপ আসবে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, এতে বিনিয়োগের সংকট কেটে যাবে। রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে, এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন, ইনক্লুডিং এনআরবিরাও যাদের ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন, তারা এনআরবি হলেও কিন্তু তারা ঝট করে এখানে আসবেন না নিশ্চয়তা না দেখলে। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় সম্প্রতি এয়ারপোর্টে প্রবাসীকে হয়রানির বিষয়ে দুঃখ প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে। তো এইটুকুই যথেষ্ট নয়, আমি জানি আমাদের আরো অনেক কিছু করার আছে। আমি স্বীকার করছি যে হয়রানি হয়, সে হয়রানি দূর করার জন্য যথেষ্ট ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। আমরা চেষ্টা করছি যে যতটুকু পারা যায় যেন এই ধরনের হয়রানি থেকে মানুষ মুক্তি পান, এবং যারা হয়রানির জন্য দায়ী তাদেরকে যেন আমরা শাস্তির সম্মুখীন করতে পারি।
এই চেষ্টাও আমাদের থাকবে। একই অনুষ্ঠানে দেশ থেকে অর্থ পাচার বন্ধ হয়েছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এতে দেশের আর্থিক খাতের সুশাসন ফিরেছে। আর সম্প্রতি ডলার বাজারের অস্থিরতার জন্য বিদেশি মানি এক্সচেঞ্জ হাউসগুলোর জোটকে দায়ী করেন তিনি। এই বিনিয়োগের টাকার সোর্সটা কিন্তু আপনারা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পারবেন এই রেমিটেন্সের টাকা থেকে হচ্ছে। কাজে রেমিটেন্সের ভূমিকা আমাদের বিশালভাবে সর্বক্ষেত্রেই আছে। FBI এবং ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। তারা এই মুহূর্তে কিছু কিছু বাংলাদেশি অবস্থান করছে, আমাদের লোক ট্রেনিং দিবেন কিভাবে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে হবে যাতে সেটা বিদেশের আদালতে সেটা টেকসই হয় এবং বাংলাদেশের মতো যে বড় আকারে অর্থ পাচার এবং লোপাট এবং দিনে দুপুরে চুরি পৃথিবীর কোনো দেশে হয়। এখনো 4 মাস চলার মতো রিজার্ভ আছে উল্লেখ করে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। চট্টগ্রাম ইপিজেডে দুটি কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। সকাল 10:30টার দিকে জেএমএস ও মেরিমো পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি কারখানা ও গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রায় 1 ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মঙ্গলবার পর্যন্ত কারখানা দুটি ছুটি ঘোষণা করে শ্রমিকদের বের করে দেওয়া হয়। হোসেন জিয়াদ জানাবেন বিস্তারিত। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর বিধ্বস্ত ইপিজেড সড়ক, পড়ে আছে ইটপাটকেল। শনিবার সকাল 10টার পর থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে জেএমএস ও মেরিমো পোশাক কারখানার হাজারো শ্রমিক। লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে চলে হামলা ও ভাঙচুর। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন বেশ কয়েকজন। এ সময় আশেপাশের কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ করে দেয়া হয় ইপিজেডের প্রধান ফটক, ভাঙচুর করা হয় সড়কে থাকা যানবাহনও। শ্রমিকরা জানায় ঘটনার সূত্রপাত গত বুধবার। বেতন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে জেএমএস কারখানার শ্রমিকরা। সেদিন মেরিমো কারখানার শ্রমিকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ান শ্রমিকরা। আমরা সবাই কাজ করতে আসছি, ওরা কেন আমাদের কাজকে আক্রমণ করছে? ওরা আইসে আমাদের পিছন থেকে সামনে থেকে ইট পারছে, আমাদের বাকিগুলো আহত হয়ে গেছে। পরিকল্পনা করে সাতাইয়া বাইরে থেকে সন্ত্রাস পোলাপাইন ধরায় আনি আমাদের ফ্যাক্টরি সাইড থেকে ভাঙচুর এবং আমাদের ফ্যাক্টরির পিছনে পেট্রোল বোমা আছে। তারা চেয়ারম্যান আইয়া আমাদের যত লোকে আহত করছে ওই লোকে আহত বিচার চাই, বিচার। এ সময় দুটি কারখানায় ভাঙচুর চালায় দুপক্ষের শ্রমিকরা। ক্ষতিগ্রস্ত হয় দেয়াল ও কাঁচ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও নৌবাহিনী ঘটনাস্থলে আসে। পরে বুঝিয়ে শ্রমিকদের শান্ত করে নিজ নিজ কারখানার ভেতরে নেওয়া হয়। অতর্কিতভাবে হামলা শুরু হয়, তখন তারা এখানে পাথর ছুঁড়ে মারে এবং পাথর ছুঁড়ে মারার পর এক পর্যায়ে হয় কি তাদের যে বয়লার লাইনটা আছে সেখান থেকে কি একটা গ্যাস এখানে ছড়িয়ে দেওয়া হয় এবং গ্যাসের গন্ধ পাওয়ার সাথে সাথে আমরা এখানে যত অগ্নিনির্বাপক যন্ত্র আছে সেগুলো আমরা নিয়ে সেখানে আগুন প্রতিরোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করি। একটা ছেলে এসে এখানে আমাদের কিছু ওয়ার্কার ভিডিও করতেছিল, তখন এই ভিডিওটা অফ করার জন্য ওরা এসে আমাদের উপর আক্রমণ চালায় 4-5 জনে। সেনাবাহিনী ও নৌবাহিনী জানায় এ ঘটনায় কারো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা দুটির কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসবেন তারা। আমরা শ্রমিকদের আশ্বস্ত করেছি এবং আমরা চেষ্টা করব যে যেন এই শ্রমিকরা নিজেরা সেফ ফিল করে, তো সেক্ষেত্রে আশা করি আর প্রবলেম হবে না। সামান্য ঘটনাকে কেন্দ্র করে আস্তে আস্তে এই বিবাদটা একটু বড় আকারে ধারণ করে এবং এক পর্যায়ে দুই পক্ষে বিভিন্ন ইট পাটকেল ছোড়াছড়ি শুরু হয় এবং এর ফলে বেশ দুই গার্মেন্টস কোম্পানির বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। ঘটনার পর দুটি কারখানা মঙ্গলবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। আহতদের কেউ গুরুতর নয় বলে জানান চিকিৎসকরা। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম। গত বাজেটের পর 6 মাস যেতে না যেতেই আবারও বাড়ানো হলো মুঠোফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের খরচ। এবার প্রথমবারের মতো ভ্যাট বসানো হয়েছে ব্রডব্যান্ড সেবার ওপরও। এতে চরমভাবে গ্রাহক সংকটে পড়তে পারে এই খাত। বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহক না বাড়লে কেবল ভ্যাট বৃদ্ধির কারণে ক্ষতির মুখে পড়বে প্রযুক্তি খাতের এই শিল্প। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে যাওয়ার জন্য যখন মুঠোফোন আর ইন্টারনেটের দাম কমিয়ে গ্রাহক বাড়ানো জরুরি, তখন নানা করের ফাঁদে বাড়ছে অতি প্রয়োজনীয় সেবার দাম। এতে বিরূপ প্রভাব পড়েছে এ খাতে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির তথ্য মতে গত বছরের জুনেও দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ছিল 12,91,00,000 লাখ। সবশেষ নভেম্বরে এসে যা দাঁড়িয়েছে 11,90,00,000 লাখে। অর্থাৎ 6 মাসে মোবাইলে ইন্টারনেট গ্রাহক কমেছে প্রায় 1 কোটি। তার মধ্যে আবারও বাড়ল মুঠোফোনে কথা আর ইন্টারনেটের দাম। অপারেটররা যখন গ্রাহক ধরে রাখার চ্যালেঞ্জে, তখন মোবাইল সেবায় সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করেছে এনবিআর। এতে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ মিলিয়ে মোট 39% কর আরোপিত হয়েছে। আরও 3% বৃদ্ধিতে তা 42% উন্নীত হয়েছে। সব মিলিয়ে 100 টাকায় সরকার পাবে 56 টাকা 30 পয়সা, জানিয়ে ক্ষুব্ধ গ্রাহক ও অপারেটররা। অপারেটররা বলছে, দিনকে দিন যখন গ্রাহক কমছে, তখন এই সিদ্ধান্তে বিরূপ প্রভাব পড়বে সম্ভাবনাময় এ খাতে। বাজেটের এত আগেই এ সিদ্ধান্ত ব্যতিক্রম বলে মনে করেন তারা। এটা খুবই সারপ্রাইজিং আমাদের জন্য, বিশেষ করে মাত্র লাস্ট বাজেটেই একটা এক্সট্রা ইম্পোজ হয়েছে। আমরা তখনও বলেছিলাম যে গ্রাহক লেভেলে ট্যাক্স বাড়লে ওভারঅল সরকারের রেভিনিউ কমে যাবে। সো এখানে হয়তো আপনি সাপ্লিমেন্টারি ডিউটি হিসেবে আপনি হয়তো টাকা বেশি পাবেন, কিন্তু আপনার অন্যান্য রেভিনিউ আসলে কমে যাবে। জিডিপিতেও ইম্প্যাক্ট হয়, কারণ যদি মানুষ ইন্টারনেট ইউজ করে, বেশি কানেক্টিভিটি বেশি হয়, তাহলে কিন্তু অফকোর্স আপনার জিডিপি ইনক্রিজ করে, কারণ সে প্রোডাক্টিভিটি বাড়ে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে শর্ট টার্মটাই সরকার বেশি দেখছে যে তাড়াতাড়ি ট্যাক্স কিভাবে নেওয়া যায়। লং টার্মে কিন্তু খারাপ হবে কি, মানুষ আরো ইন্টারনেট কম ইউজ করবে, কারণ মানুষ তখন খরচ কমায় দিবে। শুধুই কি মোবাইল অপারেটর? প্রথমবারের মতো ব্রডব্যান্ড সেবায়ও 10% সম্পূরক শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে 500 টাকার সংযোগে বাড়তি গুনতে হবে অন্তত 77 টাকা, আর 1000 টাকার সংযোগে বাড়তি দিতে হবে 155 টাকা। আর এসবের চাপ শেষ পর্যন্ত গিয়ে পড়বে গ্রাহকের ঘাড়ে। এর মধ্যে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক জানিয়েছেন, সরকার সিদ্ধান্তে অটল থাকলে আগামী মাস থেকেই নতুন বিল গ্রহণ করতে বাধ্য হবেন তারা। আপনার 1000 টাকার প্যাকেজ যেটা আছে, 1000 টাকার প্যাকেজ সেটা হয়ে যাচ্ছে 1155 টাকা। তার মানে 155 টাকা সেখানে অ্যাড হচ্ছে। ব্রডব্যান্ড পেনিট্রেশন যেটা আছে, ব্রডব্যান্ড পেনিট্রেশন এখানে একটু বাধাগ্রস্ত হবে। এখানে একটু না, আমি বলবো যে ভালোভাবে বাধাগ্রস্ত হবে। যে আইটিসি কিন্তু গভর্নমেন্ট বন্ধ করে দিয়ে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রাহক বৃদ্ধির দিকে নজর না দিয়ে শুধুমাত্র 1000 কোটি টাকা ট্যাক্স আদায় বিফলে যেতে পারে সরকারের জন্য। তাই বিষয়টি নিয়ে আবারও ভাবার জন্য অনুরোধ তার। ব্যাকএন্ডে আমি কিন্তু অনেক সুবিধা জনগণের এই সেবার মাধ্যমে আদায় করতে পারি। তাহলে দেখতে হবে জনগণের কাছে শুধু ট্যাক্সই আদায় করছি না, জনগণকে এই সেবা দেওয়ার মাধ্যমে জনগণের কাছ থেকে কিন্তু বিপুল পরিমাণ রাজস্ব আমি আদায় করছি। এই মুহূর্তে আরও 10% কর কমিয়ে দিয়ে নামমাত্র মূল্যে একটি ডিভাইস প্রদান করে প্রত্যেককে ইন্টারনেটে কানেক্টিভিটির মধ্যে সরকারকে আনা। মোবাইল ফোন যারা ব্যবহার করেন সেই সব গ্রাহকদের উপর 5% সম্পূরক শুল্ক বাড়িয়ে 2024-25 অর্থ বছরে সেটা 20% করা হয়েছিল, এবং সব মিলিয়ে সেটা 39% পর্যন্ত গ্রাহকদের টানতে হতো। এবং এটা নিয়ে যেমন নানা ধরনের সমালোচনা ছিল, প্রায় 5 থেকে 6 মাস না যেতে আবারও যদি 3% বাড়ানো হয়েছে, এতে অনেকটাই ভোগান্তি বাড়বে গ্রাহকদের মুঠোফোন ব্যবহারে। বিশেষজ্ঞরা বলছেন, যদি গ্রাহক বাড়িয়ে সম্পূরক শুল্ক সহ অন্যান্য যে শুল্ক রয়েছে সেটা কমানো যায়, তাহলে এতে আরও স্বাচ্ছন্দ্য বাড়বে। নাজমুস তাকিব, এখন ঢাকা। নতুন করে শতাধিক পণ্যের শুল্ক ও ভ্যাট বাড়ানোর ঘটনায় চাপ বাড়বে সাধারণ মানুষের উপর। এতে সরকারের প্রতি জনগণের আস্থায় চির ধরতে পারে বলে মন্তব্য করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বলেন, বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে। সাজিদ আরাফাতের প্রতিবেদন। নতুন করে শতাধিক নিত্যপণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। খাদ্যপণ্য থেকে শুরু করে সেবা নিতে বাড়তি খরচ গুনতে হবে ভোক্তা ও গ্রাহকদের। উচ্চ মূল্যস্ফীতির নতুন এই চাপে চিঁড়েচ্যাপ্টা হওয়ার দশা সাধারণ মানুষের। নতুন করে শুল্ক ও কর বৃদ্ধিতে প্রতিবাদ সমালোচনায় মুখর রাজনৈতিক দলগুলো। জীবনযাত্রার ব্যয় কমাতে সরকারের নেয়া সিদ্ধান্ত বিবেচনার কথা জানান তারা। ভ্যাট শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ এবং টিসিবির ট্রাক সেল কর্মসূচি বন্ধে প্রতিবাদ জানায় জাতীয় নাগরিক কমিটি। সাধারণ মানুষের জীবনধারণে যেন কষ্ট না বাড়ে, সেদিকে সরকারকে লক্ষ্য রাখার আহ্বান জানান তারা। তারা গরিব জনগণ যাতে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় উপকরণ কিনতে পারে, তার জন্য ট্রাকে করে বিক্রয় করে। এটি একটি অবমাননাকর প্রক্রিয়া।
আমরা দেখেছি এই দেশের নাগরিক কিভাবে ট্রাকের পিছনে 5 টাকা 10 টাকা কমে চাল ডাল তেল চিনি কেনার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। এই ধরনের প্রান্তিক মানুষদের রাষ্ট্রের কাছ থেকে ন্যূনতম যে অধিকার, তাও ট্রাক সেল বন্ধ করার ঘোষণার মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে। এদিকে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সরকারি সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি। কার্ড বাতিল করা, টিসিবি ট্রাক সার্ভিস বন্ধ করা, এগুলো সম্পর্কে নতুন করে ভেবে সিদ্ধান্ত নেন। না হলে যদি মনে করে আপনাদের ইচ্ছা মতো, IMF এর কথা মতো, ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শ মতো দেশ চালাবেন, তাহলে জেনে রাখেন তার বিরুদ্ধে বাংলার আপামর দরিদ্র সাধারণ মানুষ আন্দোলনে নামতে বাধ্য হবে। হয় ডিসেম্বরে, না হলে জুনের মধ্যে দেশে নির্বাচন হবে। এই কথা যেন ডক্টর ইউনূস ঠিক থাকে। বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারায় সরকারের সমালোচনা করে বিএনপি। দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করা হয় দলটির পক্ষ থেকে। এমন বাস্তবতায় সরকারের প্রতি জনগণের আস্থায় চির ধরাবে বলেও মন্তব্য করেন নেতারা। তারাই পাঠ্য বইয়ে সর্বাগ্রে আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব, স্তুতি, বন্দনা আর বিএনপি সেনা ছাউনিতে জন্ম বলে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মগজ ধোলাইয়ের প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে। আবারও যে বই ছাপা হয়েছে সেখানে পৌরনীতি এবং একটি পৌরনীতি ও নাগরিকতা বলে একটি বইয়ের সেখানে এই কথাগুলি সন্নিবেশিত করা হয়েছে। তাহলে এটা কার সরকার? এই সরকার কাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে? টিসিবি ট্রাক সেল চালু, ৪৩ লাখ পরিবারের বাতিলকৃত কার্ড পুনরায় চালুসহ জীবনযাত্রার ব্যয় সাধারণের নাগালে রাখার দাবি উঠে আসে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার ১১তম দিনের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শারমিন পুতুল। চলে যাচ্ছি তার কাছে। পুতুল, জানাবেন যে মেলায় বিশেষ কি ধরনের জিনিস মিলছে এবং একই সঙ্গে দরদাম নিয়ে কি বলছেন ক্রেতারা? তন্ময়, বাণিজ্য মেলায় এখন যে দুপুরবেলা হয়ে গিয়েছে ইতিমধ্যেই কিন্তু সকাল থেকে দেখেছি যতটুকু ভিড় না ছিল, এখন কিন্তু মানুষজনের আনাগোনা বেশ বেড়েছে এবং প্রতিটি দোকানের সামনেই কিন্তু মানুষজনের একটু ভিড় বেশি রয়েছে। তাছাড়া দরদাম নিয়ে যে আপনি বললেন, দরদাম মেলা মানেই হচ্ছে যতই ফিক্সড প্রাইসের দোকানগুলো থাকুক না কেন, সেখানে কিন্তু দরদাম করে কেনাটাই কিন্তু যারা ক্রেতা রয়েছেন তাদের একটা শিল্প বলতে পারেন। এছাড়া যে আমি আপনাকে যদি বলি যে সবচেয়ে বেশি ভিড় আমি এসে দেখতে পেয়েছি কোকারিজের যে দোকানগুলো রয়েছে সেখানে, কেননা সেখানে আপনার নারীরা যারা রয়েছেন তাদের কিন্তু সবার সর্বপ্রথম পছন্দ কিন্তু গৃহস্থের যে পণ্যগুলো রয়েছে সেগুলো। সেখানে তার রান্নাঘরে যতই আপনার হচ্ছে কোকারিজ আইটেম থাকুক না কেন, তারপরে নতুন কোনো পণ্য দেখলে কিন্তু নারীরা আবার চিন্তা করেন যে আমি এটা আরেকটা নতুন নিয়ে নিই। সেক্ষেত্রে কিন্তু দরদাম করেও তারা কেনাকাটা করছেন এবং ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিক্রেতারা কিন্তু নানা ধরনের ছাড় দিচ্ছেন এবং অফারও দিচ্ছেন। সেই অফারের মধ্যে রয়েছে আপনার একটি যদি আপনার টেলিভিশন কেনা হয় তাহলে কিন্তু প্রায় 40,000 টাকার মূল্যের আপনার যে উপহার রয়েছে সেগুলো দিবেন বিক্রেতারা এবং সেগুলোর কিন্তু হোম ডেলিভারি রয়েছে। এছাড়া আপনার প্রায় প্রতিটি স্টলেই দেখেছি প্রায় 10 থেকে 50% পর্যন্ত আপনার মূল্য ছাড় রয়েছে। আর সেক্ষেত্রে প্লাস্টিকের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোও কিন্তু নারীরা বেশ নিচ্ছেন এবং দামাদামি করেই নিচ্ছেন। তবে ক্রেতারা বলছেন যে গতবারের তুলনায় এবারের তুলনামূলক বেচা বিক্রি কিছুটা কম, তবে আশা করছেন সামনে আরও বেশি বিক্রি হবে। এই ছিল আমার কাছে সবশেষ। তন্ময়। সিলেটের নাজিরের গাঁওতে ভিডিও কনফারেন্সে ১৫০ শয্যার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখান থেকে আমাদের সঙ্গে আরও জানাতে যুক্ত হয়েছেন মুজাহিদ শুভ। এই হাসপাতালটিতে কি কি সুবিধা থাকছে এবং সেবা গ্রহণে খরচ কেমন হবে?
মুক্তি, মাত্র 6 বছরে 70,000 মানুষকে কিডনি ডায়ালাইসিস সুবিধা দেওয়া হয়েছে। যদিও ডায়ালাইসিসের কথা বেশি শোনা যাচ্ছে, তবে এখানে কিডনি প্রতিস্থাপন বা অন্যান্য বিভিন্ন বিভাগের সেবা সেটিও চালু করা হবে এবং একই সঙ্গে এখানে 10 সজ্জার আইসিইউ প্রতিস্থাপন করার কথা বলা হচ্ছে। কিন্তু সবথেকে আশার খবর হলো, আপনি জানেন যে কিডনি যাদের ডায়ালাইসিস করা লাগে, যাদের সপ্তাহে 2বার বা 3বার দেয়া লাগে, একটি বাংলাদেশের গবেষণা বলছে একটি রোগীকে প্রতি মাসে 46,000 টাকা খরচ করতে হয় এবং এই খরচ মেটাতে গিয়ে 93% মানুষ কোনো না কোনো সময় জীবনের সংকটে পড়েন এবং এই খরচ চালিয়ে না যেতে পারার জন্য অনেকে মৃত্যুর শিকার হন। মাত্র 6টি ডায়ালাইসিস মেশিন দিয়ে 2018 সালে যাত্রা শুরু হয়েছিল পুরনো একটি ভাড়া করা ভবনে। সেখানে মাত্র 519 জনকে 1 বছরে ডায়ালাইসিস সেবা দেওয়ার সুযোগ হয়েছিল, যেটি 2024 সালে এসে 18,324 জন মানুষকে ইতিমধ্যে এই বছরে সেবা দেওয়া হয়েছে। আসার খবর হলো যে এখানে একটি গ্রুপ আছে যারা শুধুমাত্র 500 টাকায় সেবা পাচ্ছেন, আরেকটি গ্রুপ আছে যারা 1000 টাকায় সেবা পাচ্ছেন, আরেকটি গ্রুপ হচ্ছে যারা 1600 টাকায় সেবা পাচ্ছেন। তবে টোটাল রোগীদের মধ্যে 12% রোগী সম্পূর্ণ বিনামূল্যে, যাদেরকে কোনো ধরনের কোনো খরচ দিতে হচ্ছে না। আমরা সরকারিতেও বিভিন্ন হাসপাতালে আসলে দেখে থাকি যে ডায়ালাইসিস দেয়া লাগলেও তাদের পরীক্ষা নিরীক্ষা, ওষুধ কেনা, আনুষঙ্গিক খরচ তাদেরকে করতে হয়। কিন্তু এই হাসপাতালে সুবিধা হচ্ছে, এই ফাউন্ডেশন হাসপাতালে, যে তাদেরকে কোনো ধরনের কোনো খরচই আসলে তাদের দেয়া লাগে না। আরেকটি আসার ব্যাপার হচ্ছে, কে 500 টাকায় সেবা নিচ্ছে, কে বিনামূল্যে নিচ্ছে, কে 1600 টাকা নিচ্ছে, এটি এখানকার স্টাফ যারা আছেন, চিকিৎসক বা নার্স, তাদেরকেও কিন্তু জানানো হয়নি। তারা যেন টাকা কম পাওয়ার কারণে যেন এক ধরনের অনাগ্রহ, এরকম যেন কোনো ধরনের মানসিকতা তৈরি না হয়, এজন্যে ম্যানেজমেন্ট হয়তো জানেন কিন্তু অন্যরা আসলে জানেন না খরচটা আসলে কীরকম। তো এই সব মিলে বলা যায় যে বাংলাদেশের 64টা জেলাতে এখনও কিডনি ডায়ালাইসিসের সেবা যেমন পৌঁছে যায়নি, প্রতিস্থাপন হয়নি। চেষ্টা করা হচ্ছে এই 10 তলা ভবনের এই হাসপাতালটিতে ধীরে ধীরে কিডনির পূর্ণাঙ্গ একটি হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠা করা। এখানে যারা বিনিয়োগ করছেন, অনুদান দিয়েছেন, দেশি বিদেশি বিভিন্ন চিকিৎসক সহ নানান ধরনের দাতা যারা বিভিন্ন জায়গায় দান করে থাকেন, তারাই আসলে এখানে অর্থ দিয়েছেন। সহযোগিতা করেছে সমাজ কল্যাণ উপদেষ্টা বা আরও বিভিন্ন মন্ত্রণালয়। এই ছিল এখানকার সবশেষ খবর। মুক্তি। এবারে আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 11 জনে। প্যালিসাডেস এবং এটনস সহ 5 এলাকায় জ্বলছে আগুন। পুড়ে ছাই হয়েছে প্রায় 40,000 একর এলাকা ও 10,000-এর বেশি স্থাপনা। আগুনে বিধ্বস্ত এলাকাগুলোতে ফের জারি রয়েছে নৈশ কারফিউ। লুটপাট ঠেকাতে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনীর 2 শতাধিক সদস্য। লস অ্যাঞ্জেলেসকে যুদ্ধক্ষেত্রের সমতুল্য আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে যে কোনো মুহূর্তে আবারও তীব্র বাতাস শুরু হতে পারে। দাবানল পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় তাই এখনও জারি রয়েছে লাল পতাকা সতর্ক। এদিকে আগুন নেভাতে পর্যাপ্ত পানির ব্যবস্থা না হওয়ায় ঘটনায় তদন্তে নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। শেষ করব এখন দুপুর, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দ্রুত নির্বাচন হলে জনগণের শক্তি বাড়বে, সংকট দূর হবে বললেন মির্জা ফখরুল। এবি পার্টির প্রথম কাউন্সিলে সভাপতি মুজিবুর রহমান মঞ্জুর। শিগগিরই নির্বাচনী রোডম্যাপ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত, সিলেটে সিইসি। চট্টগ্রাম ইপিজেডে পোশাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত 30। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, 2টি কারখানা বন্ধ ঘোষণা। এবং তীব্র গ্যাস সংকটে রাজধানী সহ দেশের অনেক জায়গা দিনে 120 কোটি ঘনফুট পর্যন্ত ঘাটতি, ফের দাম বাড়লে উৎপাদন ব্যাহত হবার শঙ্কা। গ্যাস পাচ্ছি না, সরকারকে 1080 টাকা বিল দিচ্ছি। এখন যদি গ্যাসের সিরিয়াল দেই তাহলে মনে করেন 2 ঘন্টার সময়, 1.5 ঘন্টার সময় যাবে। এই ছিল এখন দুপুরের আয়োজনে। যাবার আগে জানাতে চাই সবশেষ খবর সবার আগে পেতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekhon tv-তে।